শুভ দুপুর দর্শক, আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। সাথে আছি আমি রিয়াজ সুমন। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও থাকবে শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট। বিনিয়োগ খরা কাটছে না। রাজনৈতিক অনিশ্চয়তা ও অর্থনৈতিক অস্থিতিশীলতার কারণে দেশের বেসরকারি বিনিয়োগ ধীরগতি চলছে। পাশাপাশি প্রতিশ্রুতি অনুযায়ী অন্তর্বর্তী সরকারের 1 বছরের প্রত্যাশিত বিদেশি বিনিয়োগ আসেনি তেমন একটা। তবে আশানুরূপ ভালো অবস্থানে আছে রেমিটেন্স ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ। এই বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করতে চাই। বিনিয়োগের যে খরা বা বিনিয়োগ বাড়ানোর চ্যালেঞ্জ এবং একই সাথে রেমিটেন্স কিভাবে বাড়ানো যায় সে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে দুজন অতিথি স্টুডিওতে উপস্থিত আছেন। জনাব আবু সাইদ রিয়াজ, বিনিয়োগ এবং রেমিটেন্স বিশ্লেষক, এবং জনাব মাহমুদ হাসান, অর্থনীতি বিশ্লেষক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। প্রথমে জনাব মাহমুদ হাসান, আপনার কাছে আসতে চাই। এই যে লম্বা একটি সময় ধরে আমরা দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের আগ থেকেই বিনিয়োগের একটা নিম্নমুখী অবস্থা ছিল, এবং সেটি আমরা দেখলাম যে অন্তর্বর্তী সরকার যখন ক্ষমতায় আসলেন তারাও সেই জায়গাটা পরিবর্তন করার চেষ্টা করেছেন, একটি বিনিয়োগ সামিটও করেছেন তারা। সব মিলে আসলে বিনিয়োগের কতটা বিনিয়োগ এসেছে বা কতটা বিনিয়োগ পরিস্থিতি আমাদের জন্য হয়েছে বলে মনে করেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, আপনি তথ্যগত দিক থেকে তো সঠিকই বলেছেন যে বিগত সরকার, যাদেরকে আমরা ফ্যাসিস্ট সরকার হিসাবে জানি, তাদের সময় একটা মিথ্যা রটনা করা হয়েছিল অর্থনৈতিক উন্নয়নের কথা। এখন বিনিয়োগকারীরা যখন ইনভেস্টমেন্ট করে বা ইনভেস্টমেন্ট ডিসিশন নেয়, তখন কিন্তু তারা আপনার ওই কথার আপনার মনে করেন জোরে বা কোনো গল্প শুনে তারা কিন্তু করে না। তাদের নিজস্ব একটা অ্যানালাইসিস থাকে। তো তারা বিচার বিশ্লেষণ করে দেখেছেন যে অর্থনৈতিক উন্নয়নের যে গল্পটা দেয়া হচ্ছে সেটা সঠিক না। এবং তৎকালীন সময় আপনি জানেন যে হচ্ছে রপ্তানি বাণিজ্য বা আমদানি বাণিজ্য প্রচণ্ড রকম ডলার শর্টেজের কারণে বা ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের কারণে কিন্তু কন্ট্রোল করা হচ্ছিল। তো ওরকম একটা সাফোকেটেড অবস্থায় কেউই কিন্তু ইনভেস্টমেন্টের কোনো সিদ্ধান্ত নেয়নি। তারপর তো রাজনৈতিক অস্থিরতা শুরু হলো, নতুন সরকার আসলো, আমরা সবাই স্বপ্ন দেখা শুরু করলাম। এই সরকার যদি কোনো সেক্টরে সবচেয়ে বেশি ব্যর্থ হয়, সেটা কিন্তু অর্থনৈতিক সেক্টরে ব্যর্থ হয়েছে। তারা আইনি কিছু সংস্কার করেছে বটে, বাট আপনার একটা বিনিয়োগকারীকে আকৃষ্ট করার জন্য যে একটা রাজনৈতিক স্থিরতার একটা ফিলিংস দেওয়ার কথা, সেটা কিন্তু তারা দিতে পারেনি এবং বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে পারেনি। এখানে যেমন রাজনৈতিক অনিশ্চয়তা একটা কাজ করেছে, এখানে কাজ করেছে পলিসির কন্টিনিউটি অ্যান্ড সার্টেনিটি নিয়ে একটা শঙ্কা। এটা এই কারণেই কিন্তু আপনার হচ্ছে যেটা রেমিটেন্স একমাত্র দিক আমি যেটা বলবো, যেটা আপনার বারবারন্ত আছে। বাট ইভেন ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের কথা যদি বলেন, যেটাকে আমরা বলি খুব ভালো আছে, অর্থনৈতিক দিক থেকে আপনার সংখ্যা তত্ত্বে ভালো হলেও আসলে কি এটা ভালো? দেখেন, বাংলাদেশ কিন্তু ক্যাপিটাল শর্টেজ কান্ট্রি, আমরা লোন নিয়ে থাকি। তো আমাদের যদি অতিরিক্ত পরিমাণ ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ থাকে এবং সেক্ষেত্রে যদি রপ্তানি না বাড়ে এবং আমদানি যদি সংকোচন হয়, তাহলে কিন্তু এটা অর্থনীতির জন্য অশনি সংকেত। আমি বলবো যে আপনার মনে করেন এই যে আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বেড়েছে, অ্যাট দ্য সেম টাইম আমদানি ঠিকমতো হচ্ছে না এবং শিল্প পণ্য আমদানি, যেটা র ম্যাটেরিয়াল বা আপনার মূলধনী যন্ত্রপাতি, সেটাও আমদানি হচ্ছে না। নতুন করে কোনো আপনার এফডিআই আসছে না। ইভেন বাংলাদেশে যারা লোকাল ইনভেস্টর, তারাও তেমন ইনভেস্ট করছে না এবং এটা কিন্তু রেকর্ড হাই, রেকর্ড লো গত 20 বছরে। ইভেন আপনার রাজস্বর ক্ষেত্রে যদি দেখেন, আমি একটা জনাব মোস্তাফিজুর রহমান সিপিডি রিসার্চ ফেলো, ওনার একটা কথা শুনছিলাম যে ফর দ্য ফার্স্ট টাইম 80 সনের পরে এখানে রাজস্ব যে ব্যয় হচ্ছে, সেটা রাজস্ব আয় থেকে সংকুলন হচ্ছে না। দেখেন, আমরা ঐতিহাসিকভাবে লোন নিয়ে আমরা কিন্তু এডিপি অ্যানুয়াল ডেভেলপমেন্ট যেটা প্রোগ্রামের কস্ট, ওটা কিন্তু আমরা ওখান থেকে আপনার সংকুলন হয়।
কিন্তু রাজস্ব আয় ধারা অ্যাটলিস্ট অপারেটিং কস্ট যেটা সেটা কিন্তু নির্বাহ করা হয়। এই ফর দ্য ফার্স্ট টাইম আশঙ্কা দেখা যাচ্ছে যে এটা হবে না। তো এটা যদি এই 20 কোটি জনগোষ্ঠীর একটা দেশে হয়, যেখানে আমরা হচ্ছে মধ্যম আয়ের দেশে পদার্পণ করতে চাচ্ছি, ব্যবসায়িক মহল থেকে যথেষ্ট রকম আপনার দেন দরবার করা হয়েছে, অনুনয় বিনয় করা হয়েছে এটাকে পিছিয়ে দেওয়ার জন্য, সেখানে পর্যন্ত কর্ণপাত করা হয়নি। এরকম একটা অবস্থায় যদি হয় তাহলে কিন্তু অর্থনীতির জন্য, ইভেন আমরা যে সম্ভাবনাটা দেখছি যে একটা রাজনৈতিক উত্তরণ হবে ওই সরকারের জন্য কিন্তু খুবই একটা খারাপ অবস্থা। ইভেন সরকারি ব্যয় আপনি যদি বলেন আপনার বার্ষিক উন্নয়ন ব্যয়, সেটাও কিন্তু বিগত 20-30 বছরের মধ্যে খুবই আপনার মনে করেন, আপনি যদি বাজেটেড যে ব্যয়টা ছিল এবং অ্যাকচুয়াল যে ব্যয়টা হয়েছে এখানে যদি ঘাটতি ধরেন, এটা কিন্তু রেকর্ড হাইয়েস্ট। কারণ পাবলিকের হাতে এই জন্য টাকাও নাই। মানে ওভারঅল একটা অর্থনৈতিক অনিশ্চয়তা এবং অর্থনৈতিক একটা অস্থিরতা কাজ করছে, এবং এটা কিন্তু শুধুমাত্র আপনার অর্থনীতির জন্য না, টোটাল দেশের স্থিতিশীলতার জন্য খুবই ডিফিকাল্ট। কারণ অনেক মানুষ চাকরি হারিয়েছে, অনেক ব্যবসা বাণিজ্য কলকারখানা এগুলো বন্ধ হয়ে গেছে, প্রায় 200-র মতো ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, অনেকে আনকনভেনশনাল জবে চলে আসছে। আপনার যেটা আইন শৃঙ্খলা আর অবনতি হচ্ছে, কারণ নতুন নতুন আপনার মনে করেন ছিনতাইকারী ডাকাত এরা কিন্তু চলে আসছে। এইসব বিষয়গুলো নিয়ে আমরা আপনার কাছ থেকে জানবো। আমরা ওই জায়গাটাতে একটু ফিরতে চাই যে বিনিয়োগের যে খরা, সেই বিনিয়োগটি আসলে কেন বাড়ছে না, বা বিনিয়োগটি কিভাবে কোন প্রক্রিয়া বাড়ানো যায় সেই বিষয়টি নিয়ে জনাব সাইদ রিয়াজ আপনার কাছ থেকে জানতে চাই। আপনি তো দীর্ঘদিন প্রবাসে কাটিয়েছেন এবং একই সাথে আপনি বিনিয়োগ নিয়েও কাজ করছেন, দেশে বিনিয়োগ আনার জন্য আপনি অনেক চেষ্টা করেছেন বা কাজ করছেন। এই বিষয়ে যদি বলতেন যে আসলে বিনিয়োগের যে খরাটা চলছে সেটি কিভাবে বাড়ানো যায় এবং এখানে প্রতিবন্ধকতাগুলো কোথায় রয়েছে এই মুহূর্তে? ধন্যবাদ আপনাকে। তো অ্যাকচুয়ালি আপনার দেশকে আমাদের ডেভেলপমেন্ট করার অনেক অনেক সুযোগ আছে। দীর্ঘদিন থেকে আমি একটা জিনিস লক্ষ্য করতেছি যে আমাদের দেশের ভিতরে যে অপরচুনিটি দেশকে ডেভেলপমেন্ট করার প্রথম, সেটা হচ্ছে জনশক্তি। আমাদের পর্যাপ্ত জনশক্তি আছে, আমাদের ফরেন রেমিটেন্স পর্যাপ্ত আসতেছে। আমাদের প্রবাসী ভাইয়েরা 2025-এ মনে হয় সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়েছে, মেবি 32.8, অ্যাপ্রক্সিমেটলি 33-34 হবে। তো আমি বিভিন্ন সময় বলেছিলাম যে এই রেমিটেন্স প্রবাহকে আরও 10 বিলিয়ন কিন্তু চাইলে গভর্নমেন্ট বাড়াইতে পারে। কিভাবে? যেমন আপনার দেশের যে স্থিতিশীলতা নাই, ন্যায় বিচার নাই, খুন হচ্ছে মানুষ, প্রবাসীরা কিন্তু চায় যখন সে বিদেশে যায়, উনি বিদেশে যায়, ওনার পরিবারটা যেন ভালো থাকে। তো যখন দেখে যে দেশে টাকা পাঠানোর পরে পরিবার ভালো থাকছে না, ছেলে মেয়েকে ঠিকমতো প্রপার গাইডেন্স দিতে পারতেছে না, তখন উনি কি করেন, ওনার ফ্যামিলিটাকে বাইরে নিয়ে যায়। তো বাইরে নিয়ে যায় কেন? অস্থিতিশীল পরিস্থিতির কারণে। এখন যদি উনি ওনার ছেলে মেয়েকে, ফ্যামিলিকে সুন্দরভাবে উনি রাখতে পারতো, যে রেমিটেন্স উনি পাঠাচ্ছে যদি নিয়ে যায় তাহলে রেমিটেন্স কিন্তু পাঠাবে না। আর পাশাপাশি উনি যদি ফ্যামিলিকে দেশে রাখতে পারতো তাহলে কিন্তু রেমিটেন্স অনেক বেশি আসবে। তো সেই ক্ষেত্রে পুরো পৃথিবী জুড়ে আমাদের বাংলাদেশের সুনাম রয়েছে, বিশেষ করে ইউরোপে আপনার বাংলাদেশিদের অনেক ডিমান্ড, অনেক চাহিদা, বাংলাদেশিরা অনেক সুনাম অর্জন করেছে। তো আপনার প্রবাসী ভাইয়েরা আপনার অনেকেই কিন্তু এই 2020 থেকে 25 পর্যন্ত প্রত্যেকেই ফ্যামিলি নিয়ে যাচ্ছে, এতে করে রেমিটেন্সের হার কমছে। এই রেমিটেন্স বাড়ানো, এটা জাস্ট কয়েকটি পদক্ষেপ নিলেই হয় সরকার। পাশাপাশি আমাদের দেশে আপনার যে রেমিটেন্স বাড়ানোর জন্য, আয়ের উৎস বাড়ানোর জন্য আমরা প্রবাসীরা যেভাবে রেমিটেন্স পাঠাচ্ছি 33 বিলিয়ন অ্যাপ্রক্সিমেটলি, আপনার গার্মেন্টস সেক্টর যে আয় করছে সেটা মেবি 39 বা 38 বিলিয়ন হবে, কিন্তু এটার একটা বড় অংশ র ম্যাটেরিয়ালসের জন্য বাইরে চলে যাচ্ছে। তাহলে কি দাঁড়াচ্ছে, আমরা যা পাঠাচ্ছি পুরোটাই কিন্তু দেশে থাকতেছে, এখানে কোনো গভর্নমেন্টের ইনভেস্ট নাই। গভর্নমেন্ট যদি একটা গাইডলাইন করে আমাদের প্রবাসী পরিবারকে একটু হেল্প করে, প্রবাসীরা কিন্তু, আমি বিভিন্ন সময় বলেছি যে প্রবাসীরা কিন্তু টাকা চায় না, প্রবাসীরা চায় তাদের পরিবারটা একটু ভালো থাকুক।
জি, এই আপনি জিনিসটাই। বিনিয়োগ নিয়ে যদি বলতেন, আমরা বিনিয়োগ নিয়ে একটু জানতে চাই, বিনিয়োগ কিভাবে বাড়ানো যায়? বিনিয়োগ দেখেন, বিনিয়োগের কথা আপনি যে বলেছেন এটা মোস্ট ইম্পর্টেন্ট। বিনিয়োগ কিন্তু আমাদের বিনিয়োগ বাইরে থেকে আনতে গেলে আপনার বিনিয়োগ মানুষ কেন করবে, কি জন্য করবে? আপনি যখন বাইরে যাবেন ঘুরতে, আপনি একটা দেশের প্রতি আকৃষ্ট হবেন তখনই যখন এয়ারপোর্ট থেকে নামবেন, নামার পরে তাদের পরিবেশ, তাদের খাওয়ার জায়গা, তাদের ইনফ্রাস্ট্রাকচার। আমাদের আপনি এয়ারপোর্ট থেকে নামার পরে ঢাকা শহরে যে পরিস্থিতি, আজ পর্যন্ত কোনো আরবান প্ল্যান আছে কিনা আমার সন্দেহ। আমাকে মাফ করবেন, আমার মনে হয় আজ পর্যন্ত স্বাধীনতার এত বছর পরেও কোনো সরকার কিন্তু কোনো একটা আরবান প্ল্যান করেনি। আপনার রাস্তাঘাট বলেন, আপনার তেজগাঁর ভিতরে পরিবেশ বলেন, এয়ারপোর্টের পাশে বলেন, যে অবস্থা, একটা বিদেশি যখন ইনভেস্ট করবে সে নিশ্চয়ই তো তার দেশ থেকে- পরিবেশের এটা হচ্ছে- নিশ্চয়তা এখন এটা তৈরি হয়। হচ্ছে প্রথম। জি, আপনার ইনভেস্ট করার আগে আপনি একটা জমি কিনবেন, আপনাকে দিয়ে উদাহরণ দিচ্ছি, আপনি একটা জমি কিনবেন, আপনি কি জমিটা কি চোখ বন্ধ করে কিনবেন না গিয়ে দেখবেন প্রথমে? অবশ্যই আপনি দেখতে হবে। কেনার আগে অন্তত 3 থেকে 5 বার দেখতে যাবেন। সো বিদেশ থেকে যখন আপনার কেউ ইনভেস্ট করতে চাবে, বিলিয়নার মিলিয়নার, তারা তাদের লোকজনকে পাঠাবে, তারা লোকজন আসবে, দেখবে পরিবেশ, যখন আসবে দেখবে কি দেখবে আপনি বলেন? আপনার রাস্তাতে যে ময়লার স্তূপ, জি, ঢাকা শহরটা পুরোটাই একটা ময়লার স্তূপে পরিণত হয়ে আছে, জি। আজকে না দীর্ঘদিন থেকে। তা আপনি কিভাবে বিনিয়োগ আনবেন? এখন দেশকে ডেভেলপমেন্ট করার একটাই উপায়, আমাদের যে শ্রমিক ভাইয়েরা, আমরা যারা বাইরে খেটে খাওয়া মানুষ, যারা আমরা বাইরে দীর্ঘদিন থেকে আছি, কাজ করছি, আমাদের সাথে কথা বলে আমাদের থেকে প্ল্যান নিয়েও গভর্নমেন্ট চাইলে কাজ করতে পারে দেশকে ডেভেলপমেন্ট করার জন্য। বেশি কিছু লাগে না, একটা দেশকে ডেভেলপমেন্ট করার জন্য জাস্ট কয়েকটা পলিসি নিলেই হয়। জি, আমাদের কাছে কিছু তথ্য আছে। আপনি যেহেতু বলছেন যে প্রবাসী আয়ের উপরে জোর দিতে বলছেন আপনি, সেক্ষেত্রে আসলে প্রবাসী আয়ের চিত্রটা একটু দেখতে চাই। প্রবাসী আয়, বিনিয়োগ সবকিছু মিলে আমাদের কাছে কিছু তথ্য আছে, আমরা একটু মনিটরে দেখতে চাই। যে আমরা দেখতে পাচ্ছি যে রেমিটেন্সের প্রবাহের চিত্র যদি আমরা দেখি, 2025 সালের জানুয়ারির প্রথম 11 দিন আমরা দেখতে পাচ্ছি যে $133.60 এসেছে এই 11 দিনে, অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় 12.15 লাখ এসেছে। আর একই চিত্র যদি আমরা 2024 সালের হিসাব দেখি, তাহলে সেখানে দেখতে পাচ্ছি 73.70 লাখ, অর্থাৎ প্রায় দ্বিগুণ বলা যায় যে আমরা রেমিটেন্সের যে প্রবাহ সেটি বেড়েছে। আমরা পরের কার্ডটি দেখতে চাই। এখানে দেখতে পাচ্ছি যে যদি আমরা মাসওয়ারি চিন্তা করি, চলতি অর্থ বছর অর্থাৎ 2025 সালের, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিসেম্বর মাসে $322.66,90,000 এসেছে রেমিটেন্স। নভেম্বরে এসেছে $280,20,20,000 অক্টোবরে এসেছে $256,34,80,000, সেপ্টেম্বরে এসেছে $268,58,80,000, আগস্টে এসেছে $242,18,90,000 এবং জুলাইতে এসেছে $247,80,00,000। অর্থাৎ ক্রমান্বয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ধারাবাহিকতা বা রেমিটেন্সের প্রভাবটা বেড়েছে। আমরা যদি জুলাই থেকে জানুয়ারির এই 11 তারিখ পর্যন্ত হিসাব দেখি, তাহলে মোট আমাদের রেমিটেন্স এসেছে $1,760,10,00,000। বছর ব্যবধানে এটি 21.3% বেড়েছে, অর্থাৎ গত বছরের চেয়ে এটি আমরা 21.3% বেশি পেয়েছি। আমরা পরের কার্ডটি দেখতে চাই। এই যে রেমিটেন্স বা এটির প্রভাব বাড়ার কারণে যেটা হয়েছে যে ব্যাংক আমানতের চিত্র, অর্থাৎ ব্যাংকের আমানত বেড়েছে। কারণ 2025 সালের নভেম্বর আমরা যে হিসাব দেখি যে মোট আমানত হয়েছে 19,53,000 কোটি টাকা, এবং এটি 2024 সালের হিসাবটা যদি আমরা দেখি গত বছরের, তাহলে সেখানে দেখতে পাচ্ছি যে 17,62,000 কোটি টাকা, অর্থাৎ প্রবৃদ্ধি প্রায় 10.80% বেড়েছে। অর্থাৎ এই চিত্রই বলতেছে যে আসলে ব্যাংক আমানতের চিত্র বেড়েছে। লাস্ট কার্ডে আমরা দেখতে চাই যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ইতিবাচক অবস্থায় রয়েছে। আমরা জানুয়ারির 7 তারিখের হিসাব যদি আমরা দেখি 2026 সালের, সেখানে দেখতে পাচ্ছি যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ 29.19 বিলিয়ন। আর 22 ডিসেম্বর 2025 সাল, অর্থাৎ গত মাসের 22 তারিখের হিসাব যদি আমরা দেখি, যেখানে দেখতে পাচ্ছি যে 28.04 বিলিয়ন। এটি আসলে সেই হিসাবে বিবেচনা বলা যায় যে $1 বিলিয়ন বেড়েছে। আমরা বৈদেশিক মুদ্রা এবং
রিজার্ভের চিত্রটা দেখে নিলাম। মাহমুদ হাসান, আপনার কাছে আসতে চাই, এই যে বৈদেশিক রিজার্ভের পরিমাণ বাড়ছে এবং একই সাথে আমরা দেখতে পেলাম যে রেমিটেন্সের আকারও বড় হচ্ছে, অর্থাৎ প্রবাসীরা বেশি পরিমাণে রেমিটেন্স আসছে, এই যে ধারাটা ধরে রাখার জন্য কি করণীয় এবং এটি আসলে কেন বাড়ছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আমি জাস্ট লাস্টের পয়েন্টে আপনার 2-3টা পয়েন্ট অ্যাড করি যে দেখেন, আমাদের যদি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে হয়, আপনার হচ্ছে একটা রাজনৈতিক দমনপীড়ন যেটা গত সরকারের সময় হয়েছে, এবং কিছু কিছু মাল্টিন্যাশনাল কোম্পানিকে একটা ফিলিংস দেওয়া হয়েছে যে তোমার ইনভেস্টমেন্ট এখানে সেফ না। যেমন আমরা উদাহরণস্বরূপ গ্রামীণ ফোনের কথা বলতে পারি, এটা বন্ধ করতে হবে। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের কারণে আপনার অনেক পরিমাণ ডলার রিপেট্রিয়েশন, যেটা অপারেটিং কস্ট, আপনি জানেন যে হেড অফিসগুলো একটা চার্জ নেয়, এটা আপনার রেমিট করতে দেয়নি, ডিভিডেন্ড রেমিট করতে দেয়নি। তো বিদেশিরা মনে করছে যে এখানে আপনার ইনভেস্টমেন্ট করলে সেটা তো ফেরত নেওয়া যাবে না। তো এর দীর্ঘমেয়াদী একটা ইম্প্যাক্ট থাকে। এখানে সরকারকে, পলিসি মেকারদেরকে খুব সতর্কভাবে দীর্ঘমেয়াদী ইম্প্যাক্ট চিন্তা করে তারপরে অ্যাকশনে যেতে হবে। এখানে রাজনৈতিক একটা স্থিতিশীলতা এনশিওর করতে হবে। এখানে ইনভেস্টমেন্ট ক্লাইমেট আমরা যেটাকে বলি, যে হঠাৎ করে গভর্নমেন্ট কিছু কিছু জায়গায় আপনার কিছু বিজনেস অলিগার্ক তাদের স্বার্থ সংরক্ষণের জন্য বিদেশি বিনিয়োগের প্রতি নেতিবাচক প্রভাব পড়ে এরকম কিছু ডিসিশন নেয়, এগুলো বন্ধ করতে হবে। কারণ আপনার অর্থনৈতিক পলিসি হবে অর্থনীতির কল্যাণে, এটা কখনো কোনো স্পেসিফিক গ্রুপকে সুবিধা দেওয়ার জন্য হতে পারবে না, হলে কিন্তু বিদেশিরা এখানে ইনভেস্টমেন্ট করবে না। এখানে ব্যুরোক্রেসি একটা প্রবলেম আছে, এটা নিয়ে এই ইন্টারিম গভর্নমেন্ট অনেক কাজ করেছে, বিশেষ করে আপনার বিডা চেয়ারম্যানের আপনার লিডারশিপে আপনার ওয়ান স্টেপ সলিউশনের জন্য, বিশেষ করে ওই ল্যান্ড রেজিস্ট্রেশন বা এসব জায়গায় ব্যুরোক্র্যাটিক যে একটা দীর্ঘসূত্রিতা আছে, এটা ঘোচানোর জন্য কিন্তু কাজ করেছে। আমাদের যে আপনার হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্টের যেটা দ্বার, যেটাকে আমরা ওই যে সমুদ্র পোর্ট বলি অথবা এয়ারপোর্ট বলি, এখানে ইফিসিয়েন্সি আনার জন্য কিন্তু কাজ করা হয়েছে, বাট এটা ধরে রাখতে হবে। এটা কোনো নির্দিষ্ট মহলের কাছে জিম্মি হয়ে থাকলে হবে না। আমাদের ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে না যেতে পারলেও আমাদের এই যে পার্শ্ববর্তী দেশ আছে তাদের স্ট্যান্ডার্ডে আমাদেরকে যেতে হবে, কারণ ফেসিলিটেট তো করতে হবে। সব বিদেশিরা তো ব্যবসা এখানে আপনার ডোমেস্টিক কনজামশনের জন্য করে না, তারা এক্সপোর্টের জন্য করে, ওইটা আপনার সুবিধা দিতে হবে। ভেরি ইম্পর্টেন্টলি এখানে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য কিছু ফিসকাল বেনিফিট দিতে হবে। বাংলাদেশে যে পরিমাণ কর্পোরেট ট্যাক্স রেট, এটা পাশ্চাত্যের দেশের কথা তো বাদই দেই, পার্শ্ববর্তী দেশের অনেকের চেয়ে আপনার কিন্তু খুব ডিফিকাল্ট। দেন আরেকটা বিষয় যেটা করতে হবে যে দেখেন, এখানে অ্যাক্সেস টু দ্য ফান্ড ফর ফরেন কোম্পানি ইজ ভেরি ডিফিকাল্ট, কারণ ফরেন কোম্পানি ইউজুয়ালি কোনো আপনার মনে করেন স্থায়ী সম্পদে বিনিয়োগ করে না, এবং এখানে ব্যাংকগুলো জামানতের এগেনস্টে বেশি লোন দেয়, এবং ওই জামানতে দেখবেন আপনি আমাদের যে লোন ডিফল্ট আছে, জামানতের এগেনস্টে যেহেতু লোন দেয়, এই জামানত নিয়ে অনেক পরিমাণ জামানত নিয়ে কারসাজি হয়, জায়গা জমি নাই, ভুয়া কাগজপত্র তৈরি করে দেওয়া হয়, তাতে কিন্তু আখেরে লাভ হয় না, বাট অ্যাটিটিউডটা ওরকম হয়ে গেছে। তো এখানে অ্যাক্সেস টু দ্য ফান্ড এখানেও অনেক ইজিয়ার করতে হবে। দেন আপনার যেটা কোশ্চেন ছিল যে এই যে আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ যেটা বাড়ছে অথবা রেমিটেন্স যেটা বাড়ছে, এটা প্রবৃদ্ধিটা ধরে রাখার জন্য কি দরকার? দেখুন ভাই রেমিটেন্সের কথা বলল যে আপনার পিপলকে একটা ওনারশিপের ফিলিংস দিতে হবে, পিপলের ভয়েস হার্ড হতে হবে, কারণ তারা এত কষ্ট করে অর্থ পাঠায়। আপনি দেখেন যে আপনি যদি, আমরা অনেক সময় বলি যে আমাদের জনশক্তি যদি কিছুটা স্কিলড করি, তাহলে আমরা এখন যে পরিমাণ রেমিটেন্স আর্ন করি তার কয়েক গুণ বেশি করতে পারবো। আবার অন্যদিকে একটা চিত্র দেখবেন যে শিক্ষিত জনগোষ্ঠী তারা কিন্তু রেমিটেন্স কম পাঠায়, আমাদের যারা অশিক্ষিত যারা লেবার তারা কিন্তু রেমিটেন্স পুরোটা পাঠায়। কারণ কি, ওই যে ভাই যেটা বললো যে শিক্ষিত জনগোষ্ঠী যখন বিদেশে কাজ করে তাদের জন্য অপশন থাকে, লেবারদের কিন্তু অপশন থাকে না, এজন্য ওরা পুরোটাই পাঠিয়ে দেয়। এখন এই যে অপশন,
তার জন্য থাকে যে ওখানে সেটেল হবে না এখানে সে পাঠাবে। এখন এখানে যদি সেন্স অফ ওনারশিপ দিতে পারেন, এখানে যদি এনভায়রনমেন্ট দিতে পারেন, তাহলে কিন্তু তারা নিজের দেশেই পাঠাবে। দ্যাট ইজ নাম্বার ওয়ান। ম্যান পাওয়ারের ক্ষেত্রে স্কিল বাড়াতে হবে। সেটা আমাদের এখানে দেখেন, আমি ছোট একটা ঘটনা বলি। এক সময় আপনার মনে করেন সৌদি আরবের একটা কোম্পানি বাংলাদেশ থেকে স্কিলড আপনার হচ্ছে লেবার না প্রকৌশলী নিবে। তো তখন কি হলো, তৎকালীন প্রধানমন্ত্রী আপনার বলল, তখন যে রাষ্ট্রদূত ছিল, যে তুমি এটা সরকারি কোম্পানিকে দাও, বোয়েসেল নামে একটা কোম্পানি আছে, তো তাকে দাও, সে ম্যান পাওয়ার পাঠাবে। তো ওখানকার যে ডিজি ছিল, সে ওখানে প্রকৌশলী পরিবর্তে ওখানে কি করলো, তার আপনার হচ্ছে শ্যালক, তার বাসার ড্রাইভার, তার আপনার মনে করেন আত্মীয় স্বজনকে পাঠিয়ে দিল, যারা আসলে প্রকৌশলী না এবং তারা আপনার প্রশিক্ষণ প্রাপ্ত না। তো আলটিমেটলি কি হলো, ওই কন্ট্রাক্টটা ক্যান্সেল হয়ে গেল। তো আপনি যাদের দ্বারা এক্সিকিউট করলেন, তাদের মধ্যে যদি দেশের স্বার্থ প্রায়োরিটি না হয়ে ব্যক্তি স্বার্থ প্রায়োরিটি হয়, তাহলে কিন্তু দুর্নীতি হবে এবং সম্ভাবনা হারিয়ে ফেলবেন। তো এইসব জায়গায় কাজ করতে হবে। জনাব মাহমুদ হাসান এবং জনাব রিয়াজ, আমরা আপনাদের সাথে আলোচনায় আবারও ফিরবো, তবে সময় হলো একটি বিরতির। দর্শক, আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ার একটি বিরতি নিতে চাই, ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে সাফা ইন্টারন্যাশনাল কনফারেন্স 2026। এতে যোগ দেবেন বিশ্বব্যাপী সকল হিসাববিদদের সর্বোচ্চ সংস্থা ইন্টারন্যাশনাল ফেডারেশন অব অ্যাকাউন্টস এর প্রেসিডেন্ট। বুধবার রাজধানীর কারওয়ান বাজারে আইসিএবি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী 17 জানুয়ারি ঢাকার হোটেল লা মেরিডিয়ানে অনুষ্ঠিত হবে এই কনফারেন্স। পরবর্তী প্রজন্মের পেশা, নৈতিক কৃত্রিম বুদ্ধিমত্তা ও টেকসই প্রতিবেদন একীভূতকরণ শীর্ষক এই কনফারেন্সে সরকারের সাথে নতুন বাংলাদেশ রূপকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে করা হবে, যাতে নৈতিক এআই গ্রহণের মাধ্যমে পেশাদার হিসাববিদরা উদ্ভাবন ত্বরান্বিত ও স্বচ্ছতা বৃদ্ধি করতে পারেন। আর টেকসই প্রতিবেদন নিশ্চিত করে জবাবদিহি ও দায়িত্বশীল প্রবৃদ্ধি আনা হবে বলে জানান বক্তারা। আরও বলেন, নৈতিকতা, প্রযুক্তি ও টেকসইয়ের এই সমন্বয়ে বাংলাদেশের একটি প্রগতিশীল ও বিশ্বস্বীকৃত জাতি হিসেবে আত্মপ্রকাশের অঙ্গীকারকে প্রতিফলিত করবে। কনফারেন্সে বিদেশি প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। দর্শক, আবার আমরা আলোচনায় ফিরতে চাই। যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে বিনিয়োগ এবং রেমিটেন্স বাড়ানোর চ্যালেঞ্জ, আমরা একটু আপনার কাছে আসতে চাই জনাব রিয়াজ। আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশ থেকে তো প্রচুর পরিমাণে আমরা কর্মী পাঠাই, যদিও এখন শ্রমবাজারের অনেক জায়গায় প্রতিবন্ধকতা আছে, অনেক দেশে আমরা শ্রমিক পাঠাতে পারছি না। তারপরেও যারা যাচ্ছে তাদেরও অনেক সময় আমরা দেখতে পাই যে অনেকে আসলে স্কিল হয়ে যেতে পারেন না। যারা স্কিল হয়ে যেতে পারেন না বা যারা স্কিল হয়ে যেতে পারেন, তাদের মধ্যে পার্থক্য কি এবং আয়ের তারতম্য কেমন এখানে? ধন্যবাদ আপনাকে, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আমাকে। সরকার অনেক উদ্যোগ নিয়েছে, বাট প্রতিফলন হচ্ছে না। আপনি দেখেন, প্রবাসীদের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক করা হয়েছে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় করা হয়েছে, বিএমইটি, অনেক কিছু আছে, কিন্তু যেই পরিমাণে সাহায্য দেওয়ার কথা প্রবাসীদেরকে, যেই পরিমাণ লোকবল নিয়োগ করে গভর্নমেন্ট পয়সা নষ্ট করছে, তার 100 ভাগের 20 ভাগ কিন্তু উপকার হচ্ছে না। পলিসি, কারণ পলিসি মেক্স ইউ পারফেক্ট। আপনার বিএমইটিতে আমি গিয়েছিলাম নিজের জাস্ট কিউরিসিটি জানার জন্য। আপনার ওইখানে একটা কোর্স শেষ করার পরে একটা ভবন, এতগুলো লোক তো 2 মাস বসে থাকতে পারে না, 1.5 মাস বসে থাকতে পারে না। একটা স্কুলের মতোই তো ট্রেনিং দিবে। স্কিল্ড ওয়ার্কারের বাইরে যথেষ্ট চাহিদা পৃথিবীর প্রত্যেক দেশেই। আপনার ইউরোপে জনসংখ্যার ঘাটতি, আর আমাদের যেখানে আমরা জনশক্তি নিয়ে বসে আছি, গভর্নমেন্টের ভুল পলিসির কারণে দেশটা ডেভেলপমেন্ট হচ্ছে না। আমার দুর্ভাগ্য, আমি পৃথিবীতে 195টা দেশ, তার মধ্যে 45-50টাতে গিয়েছিলাম বিভিন্ন কারণে, নিজের কিউরিসিটি জানার জন্য, দেখার জন্য, নিজের দেশকে কীভাবে ডেভেলপমেন্ট করা যায় সেজন্য। তো আমাদের অপরচুনিটি অনেক, জাস্ট প্রপার গাইডেন্স, পলিসি, জাস্ট সামান্য কিছু। আপনার যারা প্রবাসে যায় এদেরকে কিন্তু আপনার স্কিল করতে অত সময় লাগে না, আর সব কিছু ঢাকা কেন্দ্রিক।
তাও বিএমইটি এখানে করেছে, আমি গিয়েছিলাম ওখানে, নিজের চোখেই দেখে আসলাম যে যতটুকু দরকার হচ্ছে না। আপনার এত এত জনবল, এত বড় ভবন নিয়ে বসে আছে, কষ্ট তো হচ্ছে, খরচ হচ্ছে, কিন্তু প্রবাসীরা কোনো প্রফিট পাচ্ছে না এখান থেকে। আমাদের আপনার স্কিল্ড ওয়ার্কার যদি বাইরে যায়, সেই স্কিল্ড ওয়ার্কার বলতে বোঝাচ্ছি যে যেই দেশে যেতে চায়, কাজ পাশাপাশি যদি ভাষাটা যদি অন্তত 60% জানে। আমি কাজ শিখলে আপনার কাছে আসলাম, আপনি আমাকে বললেন হাতুড়ি আনতে, আমি নিয়ে গেলাম কাপ, আপনি বললেন কাপ নিতে, কি জন্য হচ্ছে? ভাষা না জানার কারণে। তো এখানে এটা ইজি একেবারে, একটা দেশের সরকারের জন্য এইসব সমস্যা দূর করতে একটা গ্ল্যান্স, ওয়ান টুর ব্যাপার আপনার। কারণ আমাদের দেশ স্ট্রোক করে বসে আছে, এখন হাতে সময় নাই নষ্ট করার মতো। আর এইসব পলিসি গভর্নমেন্টের পর্যাপ্ত লোকজন আছে, এটা ওয়ান টুর ব্যাপার আপনার। যখন কাজ শিখবে, যেই দেশে যেতে চায়, আমি যদি যেতে চাই দুবাই, আমার মাথার মধ্যে আমি ঢুকিয়েছি দুবাই যেতে চাই, তাহলে আমাকে তো ইটালিয়ান ভাষা শিখবো না, আমাকে ইংলিশে পারদর্শী হইতে হবে না। আমি জাস্ট যদি দুবাই যেতে চাই, আমি সাথে ওই দেশে কোন ধরনের কাজের চাহিদা বেশি, সেই ধরনের স্কিলটা এখান থেকে পুরো ওয়ার্ল্ডে আপনি যাওয়া। ধন্যবাদ আপনাকে। পুরো ওয়ার্ল্ডে কিন্তু আপনার সবখানে একই রকম ওয়ার্কার দরকার, বিশেষ করে কনস্ট্রাকশন সেক্টরের আপনার ইলেকট্রিক্যাল ওয়্যারিং, প্লাম্বিং, আমরা যেটাকে রাজমিস্ত্রি বলি, তারপর টাইলস মিস্ত্রি, এই সেক্টরের ডিমান্ড অনেক বেশি। এরপরে হচ্ছে ট্যুরিজম, এরপরে আপনার আইটি, তারপর এখন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলোতেও অনেক লোক দরকার। বাট মোস্ট অফ দ্য পিপুল আপনার যারা যেতে চায়, আমি বলবো যে যারা বাংলাদেশ থেকে বাইরে যেতে চায়, বর্তমানে পুরো ওয়ার্ল্ডে, ইউরোপের প্রত্যেকটা দেশে হিউজ কনস্ট্রাকশনের লোক লাগবে, তাদের ঘাটতি অনেক, জনসংখ্যা নাই বললেই চলে। ইতালিতে বা ইউরোপের অন্যান্য দেশে 40 বছর আগে জনসংখ্যা, বর্তমানে 40 বছর আগে ওদের 5.5 কোটি ছিল, বর্তমানে তার থেকেও 15-20 লক্ষ কম। সেই অনুপাতে আমাদের জনসংখ্যা অনেক বেশি। আপনার এই জনসংখ্যা বা এটাকে জনশক্তিতে রূপান্তরিত করতে হবে, যাদের মধ্যে স্কিল তৈরি করতে হবে, এবং সেটি এসে সরকারের উদ্যোগে করতে হবে। জনাব মাহমুদ হোসেন, আপনি যদি এই বিষয়ে বলতেন যে আমরা আসলে এই জায়গাতে এই জনশক্তিকে মানে কিভাবে তৈরি করতে পারি, এখানে আসলে সরকার কি স্টেপ নিতে পারে? দেখুন, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ভাই যেটা বললো, এটার সাথে আপনার মিল রেখে বলি, আপনার শুধু পলিসি খাতায় থাকলে হবে না, পলিসিটা বাস্তবে এক্সারসাইজ করতে হবে। আপনাকে আমি ছোট একটা উদাহরণ দিই। মালয়েশিয়াতে এই সরকার আসার পরে কথা হলো যে অনেক লোক নেবে। মালয়েশিয়া আমরা জানি দীর্ঘদিন যাবৎ সিন্ডিকেট মালয়েশিয়ান একটা করাপ্টেড গ্রুপের সাথে মিলে ম্যান পাওয়ার সেক্টরকে শুধু এক্সপ্লয়েট করেনি, সম্ভাবনাটা ধ্বংস করেছে। আমাদের নতুন উপদেষ্টা মহোদয় আছে, নতুন করে কাজ হলো, সেটাও কেন আবার দুর্নীতির অভিযোগ উঠে মুখ থুবড়ে পড়ল। এর পিছনে এই থলেতে কালো বিড়ালটা কি? এ কি যে লঙ্কায় যায় সে কি রাবণ হয়? আপনি খেয়াল করেন সৌদি আরবে হিউজ পরিমাণ নিড, আপনার 2034-এ বিশ্বকাপ আসতেছে, ওখানে কনস্ট্রাকশনের যে পিপল লাগবে, আমরা কেন পাঠাতে পারছি না? আপনি খেয়াল করে দেখেন, এখন সৌদি গভর্নমেন্টের কাছে স্কিল্ড ম্যান পাওয়ার পাঠানোর কথা বলে যেভাবে করে মেডিকেল সেন্টারগুলোর একটা স্ক্রিনিং প্রসেস আছে, ওখানে ইভেন মেডিকেলি ফিট না, সেখানে পর্যন্ত করাপশন করে আনফিট পিপল পাঠানো হচ্ছে। এখন আপনার সৌদি গভর্নমেন্ট বা সৌদি এম্বাসি বলল যে এনাফ ইজ এনাফ, এখন আগে ট্রেনিং সার্টিফিকেটটা নিতে হবে, এবং সেই ট্রেনিং সার্টিফিকেট নেওয়ার পরে পরবর্তীতে মেডিকেল করতে হবে। এখন ট্রেনিং সার্টিফিকেট কারা দিচ্ছে? গভর্নমেন্টের একটা প্রতিষ্ঠান। এখন গভর্নমেন্টের প্রতিষ্ঠানের যেমন মনে করেন আগে আপনার 2 লাখ লোকের মতো সপ্তাহে মেডিকেল হতো, এখন আগে যেহেতু ট্রেনিং হতে হবে, এখন ওখানে গিয়ে বোটলনেক তৈরি হচ্ছে, ওদের ক্যাপাসিটি আছে ফর এক্সাম্পল আপনার মনে করেন 200, তো তাহলে তো পারছে না। এইটা গভর্নমেন্টের পলিসি। ওই যে ভাই বলল যে আমাদের যথেষ্ট পরিমাণ পিপল আছে ইন প্লেস, বাট তারা অ্যাপ্রোপ্রিয়েট পলিসিটা নিচ্ছে না। নাম্বার 2। নাম্বার 3 দেখেন, একটা আশঙ্কার বিষয়, আমাদের এখন ম্যান পাওয়ার আছে বা আমাদের হেড কাউন্ট আছে, আগামী 35 বছর পরে আমরা তো অন্য দেশের মতো হব যে আমাদের আপনার মনে করেন এই 18 থেকে 55 পর্যন্ত জনগোষ্ঠী কমে যাবে, বৃদ্ধ মানুষ বেড়ে যাবে, কারণ এই ডেমোগ্রাফির যে বেনিফিটটা আছে এটা তো সাইকেলে চলবে, তাই না? তো তখন আমাদের কি হবে? তখন আমরা কিভাবে টিকে থাকবো? দেখুন, এই সব কিছু আমলে নিয়ে
যে পলিসিটা করা দরকার সেটা না হয়ে শুধুমাত্র একটা স্পেসিফিক সিন্ডিকেটকে গ্রুপকে বেনিফিট দেওয়ার জন্য এই সিন্ডিকেট ভেঙে দিতে হবে যে কোনো এই সিন্ডিকেট আপনি আসলে কাদের দিয়ে ভাঙবেন? যারা ল মেকার, যেমন বিএনপি বলল নতুন গভর্নমেন্ট দিবে, এখন মনে করেন তারা এমপি হিসাবে কাদেরকে নমিনেশন দিল? সেই লুটপাটকারীদের দিল, সেই দুষ্কৃতকারীদের দিল, সেই পুরাতন বন্দোবস্তই রইল। আপনার মনে করেন পলিসি মেকার যদি ইটসেলফ বেনিফিশিয়ারি হয় তাহলে তাদের দিয়ে আপনি কি ভালো পলিসি পাবেন? কারণ কনফ্লিক্ট অফ আপনার পলিসি তো তারা নিবে না। এখন জনাব মাহমুদ হাসান এবং সাইদ রিয়াজ, আমরা একটু শেয়ার বাজার এবং মুদ্রা বাজার আপডেট একটু দেখতে চাই। দর্শক, এই মুহূর্তে আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে শেয়ার বাজার এবং মুদ্রা বাজার আপডেটটি দেখে নিতে চাই, কি রয়েছে সেখানকার সবশেষ অবস্থা। আমরা যদি দেখি যে শেয়ার বাজারের অবস্থা, তিনটি সূচক ঊর্ধ্বমুখী রয়েছে এই মুহূর্তে। ডিএক্স ইন্ডেক্স যেটি সেটি 18 পয়েন্ট কমে অবস্থান করছে 4,965 পয়েন্টে। ডিএসইএক্স ইন্ডেক্স সরিয়া সূচক যেটি সেটি 2 পয়েন্ট কমেছে, অবস্থান করছে 997 পয়েন্টে। ডিএস30 ইন্ডেক্স যেটি সেটি 6 পয়েন্ট কমে অবস্থান করছে 1,905 পয়েন্টে। 250 কোটি টাকা লেনদেন হয়েছে এখন পর্যন্ত। 184টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে, কমেছে 116টি কোম্পানির শেয়ারের দর এবং অপরিবর্তিত আছে 95টি কোম্পানির শেয়ারের দর। একসাথে আমরা একটু দেখতে চাই স্বর্ণ বাজার এবং রূপার বাজারের অবস্থা। স্বর্ণ বাজারের অবস্থা যদি আমরা দেখি, আমরা দেখতে পাচ্ছি যে আচ্ছা, মুদ্রা বাজারের অবস্থা, স্বর্ণ বাজারের অবস্থা আমরা দেখি যে 22 ক্যারেটের স্বর্ণ যেটি সেটির প্রতি ভরির দাম রয়েছে 2,32,055 টাকা। 21 ক্যারেটের দাম 2,21,499 টাকা। 18 ক্যারেটের দাম 1,89,890 টাকা এবং সনাতন প্রতি ভরি স্বর্ণের দাম আছে আজকের বাজারে 1,56,880 টাকা। এবং রূপার দাম দেখতে চাই, রূপার দামে আমরা দেখতে পাচ্ছি যে 22 ক্যারেটের রূপা যেটি সেটির দাম আছে প্রতি ভরি 5,949 টাকা। 21 ক্যারেটের দাম 5,715 টাকা এবং 18 ক্যারেটের দাম 4,899 টাকা এবং সনাতন দাম আছে প্রতি ভরি দাম 3,674 টাকা। আমরা এই স্বর্ণের বাজারের এবং রূপার বাজারের আপডেট জানলাম, একসাথে শেয়ার বাজার আপডেটটি জানলাম। সময় হলো আরেকটি বিরতির। দর্শক, আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে আরেকটি বিরতি নিতে চাই, ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। দর্শক, আমরা আলোচনা ছিলাম যে বিষয়টি নিয়ে, যে বিনিয়োগ এবং রেমিটেন্স বাড়ানোর যে চ্যালেঞ্জ সেগুলো নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে আছেন জনাব মাহমুদ হাসান, অর্থনীতি বিশ্লেষক, এবং সাইদ রিয়াজ, বিনিয়োগ এবং রেমিটেন্স বিশ্লেষক। আপনাদের দুজনের সাথে আমরা আলোচনা ছিলাম। তবে তার আগে আমরা আসলে আজকের দিনের কয়েকটি গুরুত্বপূর্ণ পত্রিকার শিরোনাম দেখে তারপরে আলোচনায় ফিরতে চাই। আমরা দেখতে পাচ্ছি বিজনেস স্ট্যান্ডার্ড তারা একটি শিরোনাম করেছে, জ্বালানি আমদানিতে শুল্ক বকেয়া 34,000 কোটি টাকা। বিপিসির তথ্যমত পেট্রোবাংলার দায়ের চাপ কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রায়। পরের শিরোনামটি দেখতে চাই, মোবাইলের দাম কমতে পারে 20%। এখানে আমরা জানি যে মোবাইলের এনবিআর মোবাইলের কাস্টমস ডিউটি কমিয়েছে 25% থেকে কমিয়ে 10% করা হয়েছে। শেয়ার বীজ একটি শিরোনাম করেছে, পুঁজিবাজার মিশ্র সূচকে বেড়েছে লেনদেন। পরের শিরোনামটি আমরা দেখতে চাই, কালের কণ্ঠ, তারা বলছে জিডিপি প্রবৃদ্ধি বেড়ে দ্বিগুণ হয়েছে, অর্থাৎ অর্থনৈতিক এবং রাজনৈতিক অস্থিরতার মধ্যে চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি ঘুরে দাঁড়িয়েছে। এই শিরোনামে তারা সংবাদটি করেছে। সবশেষ কাটটি দেখতে চাই, 5 ব্যাংকের অডিটরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে অর্থ উপদেষ্টা, এটি গতকালকে তিনি বলেছেন সচিবালয়ে ক্রয় সংক্রান্ত অনুষ্ঠানে। আমরা পেপার কাটগুলো দেখে নিলাম, আলোচনায় আসতে চাই আবারও। সাইদ, আপনার কাছ থেকে আসতে চাই, সেটা হচ্ছে যে তাহলে এই যে মানে রেমিটেন্স বাড়ানো বা দক্ষ শ্রমিক পাঠানোর যে একটা বিষয় আপনি বললেন, সেই সাথে আসলে এখন তাহলে কি করা যায়, মানে কি করলে প্রবাসী আয় আরও বাড়বে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আপনার প্রবাসীদের যদি একটু হেল্প করে গভর্নমেন্ট, জি, আপনি সংক্ষেপে, সেটা হচ্ছে যে প্রবাসীদের কয়েকটা দাবির মধ্যে একটা হচ্ছে যে আপনার তারা যদি দেশে বিজনেস করে, কেউ একটা ফ্ল্যাট কিনলো, কেউ একটা প্লট কিনলো, কেউ একটা অ্যাপার্টমেন্ট, কেউ বাড়ি হাওয়া একটা বিজনেস করলো, এইখানে যদি আপনার 10% মানে 10 বছরের জন্য যদি ট্যাক্স মৌকুফ করে কোনো প্রবাসী ভাই দেশে বিজনেস করলে, আমি এক কথা বলছি, কোনো প্রবাসী ভাই দেশে বিজনেস করলে
উনি দুবাই থেকে আসুক, মালয়েশিয়া থেকে, সিঙ্গাপুর থেকে, আমেরিকা থেকে, আবার যে কোনো কান্ট্রি থেকে আসতে পারে। উনি যদি দেশে বিজনেস করে বা একটা ভবন করে, যাই কিছু করে না কেন, ছোট আকারে বড় আকারে, 10 বছর সম্পূর্ণ ট্যাক্স ফ্রি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যখন প্রবাসীরা বিদেশের মাটিতে মারা যাবে, আমরা যারা খেটে খাওয়া মানুষ, দেশে যখন ডেড বডি আসবে, আগেই এমবেসি থেকে যেন খুব দ্রুত আপনার ডেড বডিটা ক্যারি করার জন্য যে কস্ট আসে, এটা যেন দেওয়া হয়। গভর্নমেন্ট বিভিন্ন সময় বলেছে এটা দিবে, বাট কিছু সময় দেয় জি, পত্রিকাতে নিউজ করার জন্য, পরে বন্ধ করে দেয়। এটা হচ্ছে নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে যে প্রবাস ফেরত প্রত্যেকটা প্রবাসী ভাইকে দেশে আসার পরে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে যে ট্রেনিং দেওয়া হয়, এটা হচ্ছে একটা বাহানা। খুব এবং সংক্ষেপে বলতে হবে। হ্যাঁ, 3 লক্ষ টাকা দেওয়ার কথা, এখানে জুতার তলা ক্ষয় করে ফেলে, 1 লক্ষ টাকা খরচ করে 2 লক্ষ টাকা পায় 1-1.5 বছর 2 বছর পরে। জি। নাম্বার 3। নাম্বার 4 হচ্ছে যে প্রবাসী পরিবারের দিকে খেয়াল রাখতে হবে। তবে জি, জনাব মাহমুদ হাসান, আপনি যদি বলতেন যে একেবারে সংক্ষেপে, যে এখন নতুন সরকার আসবে 12 ফেব্রুয়ারির পরে, সেই সরকারের এই জায়গাটাতে কি কাজ করার আছে, খুব সংক্ষেপে যদি একটু বলতেন। দেখুন, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে স্কিল্ড ম্যান পাওয়ার পাঠাতে হবে, নতুন মার্কেটের সংস্থান করতে হবে। কারণ আমাদের ট্রেডিশনাল মার্কেট ছাড়াও নতুন নতুন ম্যান পাওয়ারের মার্কেট আছে, সেখানে করতে হবে, এবং সেক্টর বেজ ফোকাস দিয়ে স্কিল বিল্ড আপ করতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ দুজনকে আমাদের আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য। আমাদের আসলে আলোচনা শেষ করতে হচ্ছে এখানে। দর্শক, এর সাথে শেষ করতে হচ্ছে আমাদের আজকের আলোচনা, এবং এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ সবাইকে।